যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পরও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার আভাস। স্টারলিংকের হাব বসানোর প্রস্তাব, ব্যান্ডউইথ রফতানির সুযোগ তৈরির আশা, চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় সজাগ থাকার তাগিদ। চীনের উপর আরও 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের, কার্যকর হতে পারে আগামী মাসেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। বাড়তি 20% শুল্ক দিয়ে দেশটিতে পণ্য রফতানি করছে বাংলাদেশ। প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান এবং ভারতের চেয়ে কম শুল্কের কারণে মিলছে সুবিধাও। কিন্তু দেশে দেশে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতির কারণে রফতানি বাজারে ঠিক কতটুকু সুবিধা করতে পারবে বাংলাদেশ? বলা হচ্ছে যে পণ্যের দাম যদি বাড়ে তাহলে কেনাকাটা কমিয়ে দিতে পারে ভোক্তা। আবার ইইউ বাজারেও তৈরি হতে পারে অসম প্রতিযোগিতা। গেল আগস্ট থেকে কার্যকর হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বাড়তি শুল্ক হার এখন 20%, যা প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান, তবে ভারতের চেয়ে 30% কম। এমন এক স্বস্তিদায়ক অবস্থায় যুক্তরাষ্ট্রে কতটা রপ্তানি বাড়াতে পারবে বাংলাদেশ? আমাদের বাংলাদেশে আমরা ওয়ান্ডারফুল একটা পজিশন, আমরা বড় অর্ডার করতে পারবো এবং ছোট অর্ডার তো আমরা পারবোই। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরিগুলো অনেক বড় বড়, যেটা ইন্ডিয়াতেও কিন্তু এত বড় বড় ফ্যাক্টরি নাই। আমাদের এখানে পরিবেশ বান্ধব ফ্যাক্টরি আছে 259টা, 259 পরিবেশ বান্ধব লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ। তো এই সব কিছু মিলায় আমরা কিন্তু একটা চমৎকার অবস্থানে আছি। সম্ভাবনার সঙ্গে আছে শঙ্কাও। উচ্চ শুল্ক আরোপের কারণে বাড়ছে পণ্যের দাম, আর যুক্তরাষ্ট্রের ক্রেতারা বেশি দামের পণ্য কেনা কমিয়ে দিলে সংকুচিত হবে রপ্তানি। বাংলাদেশ যে ধরনের পণ্য রপ্তানি করে গার্মেন্টসে, এগুলো লো ভ্যালু বেশিরভাগ, এগুলা খুব প্রাইস সেন্সিটিভ। অল্প প্রাইস এদিক ওদিক হলেই এগুলার ডিমান্ড পড়ে যাবে। সুতরাং এইখান ডিমান্ড যদি পড়ে, তখন যে ইম্পোর্টার বা ব্র্যান্ড বা রিটেইলার তারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, এক্সপোর্টারও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের ওভারঅল ব্যবসাই পড়ে যাবে। ইইউ বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করে বাংলাদেশ, তবে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের কারণে ইইউ বাজারমুখী হচ্ছে অনেক দেশ। ফলে প্রতিযোগিতায় কতটা সুবিধা করতে পারবে বাংলাদেশ? মার্কিন বাজারে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো পণ্য রপ্তানি করে থাকে, বিশেষত চীন এবং কোনো ক্ষেত্রে ভারত, তাদের পণ্য রপ্তানি এই বাজারগুলোতে কমে গেলে তখন তারা বিকল্প বাজারগুলোতে পণ্য রপ্তানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে ইউরোপের মতো বড় বাজারে তারা এই চেষ্টাটি করবে। তখন কিন্তু ইউরোপের বাজারে বাংলাদেশের এক ধরনের অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে, এবং সেটা কিন্তু ইউরোপের বাজারেও বাংলাদেশের পণ্য রপ্তানিতে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু তৈরি পোশাকই নয়, রপ্তানি বাণিজ্যে টিকতে হলে দরকার পণ্যের বৈচিত্র্যকরণ। চায়নাকে ইউএস শুধুমাত্র এই ট্যারিফ না, অন্যান্য বিভিন্ন ট্রেড রেস্ট্রিকশনের মধ্যেও কড়াকড়ির মধ্যে নিয়ে আসতেছে। তো তখন চায়না এই ইউএস মার্কেটটা ধরে রাখার সাথে সাথে ওর চেষ্টা করবে অন্য যে বড় মার্কেট আছে সেই জায়গায় যেখানে তার কড়াকড়িটা ওইভাবে নাই, সেই জায়গায় সে অ্যাগ্রেসিভ হবে। আর সেইখানেই হচ্ছে ইউএসের সাথে সাথে বড় মার্কেট তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট। সুতরাং চায়না এতদিন ইউরোপিয়ান ইউনিয়নে যেইভাবে ব্যবসা করতো, এখন তারা আরও অ্যাগ্রেসিভ ওয়েতে সেখানে ঢোকার চেষ্টা করবে। ইউএস ট্যারিফ কার্যকর হলেও এখনও দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়নি ফ্রেমওয়ার্ক, চলছে স্বাক্ষরের প্রস্তুতি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে স্টারলিংকের হাব বসানোর এই প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে এটি কাজে লাগিয়ে দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ রফতানি করা সম্ভব হবে। পাশাপাশি ইলন মাস্কের বড় বিনিয়োগ গ্লোবাল টেক কোম্পানির জন্য দৃষ্টান্ত হতে পারে, যা ভূমিকা রাখতে পারে বৈদেশিক বিনিয়োগেও। তবে চুক্তির ক্ষেত্রে দেশীয় স্বার্থ রক্ষায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
স্যাটেলাইট ইন্টারনেটের ধারণা পুরনো হলেও স্টারলিংক তাকে আধুনিক রূপ দিয়েছে। পৃথিবীর আকাশে ৮,৫০০ স্যাটেলাইট বসিয়ে বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট। এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে বসানো হয় গ্রাউন্ড স্টেশন, আর কোথাও কোথাও অনেক দেশের জন্য একটি স্টারলিংক হাব। বাংলাদেশের গাজীপুরে তেমন হাব বসানোর প্রস্তাব দিয়েছে স্টারলিংক, যেটি এখনও বিবেচনাধীন। সেখান থেকে সেবা দেয়া হবে ভুটান, নেপাল সহ প্রতিবেশী দেশগুলোতে। এজন্য মূলত ভূমি থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। সেটি হাবে বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হবে। স্যাটেলাইট থেকে সেটি পৌঁছে যাবে বাসাবাড়ির ছোট অ্যান্টেনা বা কিটে। এভাবেই এক স্থান থেকে দূর দূরান্তে এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যায় স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি। গত সরকার এবং বর্তমান সরকার চেষ্টা করেছে যে উদ্বৃত্ত যে আমাদের ব্যান্ডউইথ আছে এটা অন্য দেশে রপ্তানি করে, আপনার ফরেন কারেন্সিতে রপ্তানি করে আমরা কিছু টাকা আর্ন করতে পারি কিনা এবং আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে তুলে আনতে পারি কিনা। সো হোয়াট স্টারলিংক ইজ গিভিং আস দ্য অপরচুনিটি টু এই জিনিসটা করার দিচ্ছে, এবং ওখানে আমাদের কোনো কিছুই কষ্ট করতে হচ্ছে না। মার্কেট ওনারাই খুঁজবেন, কাস্টমার ওনারা খুঁজে বের করবেন, এবং ইট ইজ এ ডকুমেন্টারি এস্টাবলিশ একটা জিনিস হবে। বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি টু ইনভেস্ট ইন আইটি সেক্টর। এতে প্রযুক্তি নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন তারা, বরং টেক জায়ান্ট ইলন মাস্কের বিনিয়োগ বাকিদের জন্য দৃষ্টান্ত তৈরি করবে। চায়না বা অন্য দেশের ব্যাপারে আমেরিকা যে সন্দেহগুলো করে সেটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে তারা ডেটাটা নিয়ে হয়তো অ্যানালাইসিস করতে পারে আর কি। বাট এইখানে কোনো ইমপ্ল্যান্ট যদি কিছু করা না হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে এটা অন্য যে সিস্টেমগুলো আছে তার মতোই কাজ করবে। বিশেষজ্ঞদের মতে দেশের স্বার্থ রক্ষা নির্ভর করবে চুক্তির উপর, তাই সে বিষয়ে সরকারকে সজাগ থাকার পরামর্শ তাদের। ডেফিনেটলি বাংলাদেশ সরকারকে অসম্ভব সজাগ থাকতে হবে, বিকজ প্রাইমারি হচ্ছে যে ওনারা ব্যান্ডউইথ লোকালি কিনছেন। স্টারলিংক যেহেতু বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিচ্ছে, টাকাতে নেই আর ডলারে, আলটিমেটলি ইজ এক্সপোর্টিং দ্য ব্যান্ডউইথ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের কন্ডিশন হওয়া উচিত যে এই ব্যান্ডউইথের মধ্যে যত পার্সেন্ট তুমি বাংলাদেশি কনজিউমার থেকে দিবা সেটা তুমি ট্যাক্স রেট দিয়ে লোকালি পেমেন্ট করতে পারো। রেস্ট অফ দ্য ব্যান্ডউইথ যেহেতু বিদেশে যাচ্ছে, ইউ নিড টু পে দোজ ইন ডলার্স। আই উড সাজেস্ট দ্যাট থিং। স্টারলিংকের লক্ষ্য পুরো বিশ্বকে তার নেটওয়ার্কে নেয়ার। এরই মধ্যে 100-র বেশি দেশে পৌঁছেছে তাদের কাভারেজ। সিঙ্গাপুরের শক্তিশালী অর্থনীতির পেছনে মূল শক্তি এই অঞ্চলে পরিবহন খাতে নিজেকে একটি হাব হিসেবে গড়ে তোলা। বিশ্লেষকরা বলছেন টেক জগতেও বাংলাদেশের এই অঞ্চলের জন্য একটি হাব হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এখন সেটি কাজে লাগাতে হবে সতর্কতার সাথে। স্টারলিংকের সাথে সামনের যে চুক্তি হবে সেখানে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেন স্পষ্ট থাকে চুক্তির বিভিন্ন স্থানে, এবং তাহলেই অর্জিত হবে বৈদেশিক মুদ্রা এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মুহূর্তে চলছে এলপিজির অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা শীর্ষক সেমিনার। আমরা সরাসরি সেই সেমিনারটিতে অংশ নিচ্ছি। এগুলো কেন শুরু করলেন, কার স্বার্থে? সেখানে প্রতিনিধি পাঠিয়ে আজকে গণশুনানি নিয়ে আহাজারি করছেন এখানে দাঁড়িয়ে, আর ওইখানে বসে প্রতিনিধি পাঠিয়ে এভাবে প্রতি মাসে দাম নির্ধারণ করেন। চোখে দেখেন না যে কনজিউমার অ্যাসোসিয়েশন বয়কট করেছে? পত্রিকায় দেখেননি যে রেগুলেটরি কমিশনের হোল কমিশনের উপরে কনজিউমার অ্যাসোসিয়েশন অনাস্থা এনেছে? কেন অনাস্থা এনেছে? কারণ আপনার এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই। যে কমিশনের সক্ষমতা নেই তাকে সক্ষমতাহীনভাবে তাকে কাজ করতে দিলে সেখানে বিপর্যয় বাড়বে। তাকে সক্ষম করে তুলতে হলে আদমারাদের ঘামেরে তুই বাসা, তাকে ঘাম মারতে হবে। এই ঘাম মারার কাজটা করতে পারেন না কেন? এখানে কেন ডেকেছেন এই সব লোক দিয়ে? আপনার দুঃখ শোনাতে, কষ্ট শোনাতে? কেন বলতে পারেননি 21শে ফেব্রুয়ারিতে যেদিন মানুষ মারা গিয়েছিল সেদিন মাহবুব সাহেব নাম করে এক ভদ্রলোক তিনি মিটিংয়ে বলেছিলেন, বোধহয় সরোয়ার্দী উদ্যানে, সে কাঁদতে আসেনি। আপনারা কেন আজারি করতে এসেছেন? কি করতে হবে সেটা করার জন্য বলতে আসেননি কেন? আর বলার জন্য এখানে কেন? এই জায়গাটায় বসে এইভাবে খাওয়া দাওয়া লোকজন জোগাড় করে মনে হচ্ছে যেন এখানে বিয়ে হচ্ছে, এখানে একটা উৎসব করছেন।
এতগুলো পয়সা খরচ করার সক্ষমতা আপনারা দেখান কোন আকারে? এই ফুটানিটা কেন? যে দেশের ছিন্নমূল মানুষকে সেবা দিচ্ছেন বলে দাবি করছেন, আবার এদিকে এরকম বসে ফুটানি করছেন। এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে আসেন। আপনারা ব্যবসা করেন, স্বচ্ছভাবে ব্যবসা করেন, আমরা আপনাদের সেবা চাই। দ্বিতীয়ত প্রশ্ন আসেন, আপনারা পাইপলাইনের, আমি 2 মিনিট বেশি নেব কারণ সবাই কেউ এখানে ভোক্তাদের প্রতিনিধি না, আমি একমাত্র প্রতিনিধি, সুতরাং আমাকে 2-3 মিনিট দেবেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আপনারা বাজার সম্প্রসারণ করছেন, কিভাবে পাইপলাইনের গ্যাস সিজ করে মানুষকে বাধ্য করছেন এলপিজিতে দেওয়ার জন্য ঢাকা শহরে? কেন? বাজার কিভাবে তৈরি করতে হয় চার ব্যবসা দেখেননি? মানুষ এলপিজি ব্যবসা করার জন্য, এলপিজি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে। দর্শক, হোটেল সোনারগাঁও থেকে আমরা ছিলাম এলপিজির অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা বিষয়ক সেমিনারটিতে। ভোক্তার জীবনমান উন্নয়নে মোট দেশজ উৎপাদন জিডিপির তুলনায় সরকারি খাতের ব্যয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ। সরকার জিডিপির মাত্র 13% অর্থ ব্যয় করছে, অথচ দক্ষিণ এশিয়া দেশগুলোতে এই ব্যয় 20 থেকে 28.5%। এমনকি ভুটান সরকারও কিন্তু বাংলাদেশের দ্বিগুণ অর্থ খরচ করে থাকে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় না বাড়ায় অবকাঠামোগতভাবে দুর্বলতা থেকে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, গণযোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন হচ্ছে খুব ধীর গতিতে। গত 4 দশক ধরেই স্বল্পোন্নত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় কমছে। IMF বলছে যে কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির প্রক্রিয়াটি শুধু বেসরকারি খাতের বিকাশের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। স্বল্পোন্নত দেশগুলোর তালিকায় থাকা বাংলাদেশের অবস্থাও কিন্তু একই রকম। সরকারি ব্যয়ের ক্ষেত্রে প্রতিবেশী দেশ সহ অনেক দেশের চেয়ে পিছিয়ে রয়েছে। লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধিতে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্লাবনে জেলায় প্রায় 126 হেক্টর জমির ধান এবং 7 হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা মৎস্য বিভাগ অবশ্য জানিয়েছে যে জেলার 15টি ইউনিয়নের 654টি পুকুর ভেসে গেছে। সেখানে এতে 56 টন মাছ ভেসে যায়, যার বাজার মূল্য প্রায় 1,60,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। গত 6 অক্টোবর তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হয়ে 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে একদিন পর পানি কমে গেলে ভেসে ওঠে ক্ষয়ক্ষতির সেসব চিত্র। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, বেশ ক্ষয়ক্ষতি তো হয়েছে এখানে, তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের তালিকা আসলে কৃষি বিভাগ কি এখন পর্যন্ত করতে পেরেছেন এবং কি কি উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে? স্মৃতি, আপনি যেটি বললেন যে আসলে গত 5 এবং 6 অক্টোবর যে বন্যাটি হয়েছিল, এই বন্যায় কিন্তু লালমনিরহাটের যে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছিল। 9,000 হেক্টর জমির আমন ধান, সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত ছিল। তবে বেশিক্ষণ পানিটি থাকেনি, একদিন পরেই পানি চলে যাওয়ায় আমরা পরে খোঁজখবর নিয়েছি। কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে এখন 126 হেক্টর জমির আমন ধান এবং 7 হেক্টর জমির সবজি আর পানিতে নিমজ্জিত বেশি দিন থাকায় সেগুলো কিন্তু নষ্টর উপক্রম হয়েছে। তবে তাদের তালিকা প্রস্তুত করছেন কৃষি বিভাগ, তারা আমাকে এটি জানিয়েছেন। আর মৎস্য বিভাগের কথা যদি বলি, আসলে মৎস্য বিভাগ কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ওই 2 দিনের যে বন্যাটি ছিল সেই বন্যায় কিন্তু 654টি পুকুর, জলাশয় বা খামার ভেসে গেছে। সেখানে কিন্তু তাদের হিসেব মতো 56 মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার বাজার মূল্য তারা বলেছেন যে 1,60,00,000 টাকা। আর এদিকে যে খামারিদের পুকুর জলাশয় ভেসে গেছে তারা তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে আমি প্রণোদনার বিষয়ে জেলা মৎস্য বিভাগের সঙ্গে কথা বলছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত
কৃষক তাদেরকে কোনো প্রণোদনা দেয়া হবে কিনা সে বিষয়ে তিনি বলেছেন যে আসলে এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় মৎস্য বিভাগ থেকে কোনো ক্ষয়ক্ষতি, বিভিন্ন সময় বন্যা হয়েছে, সেরকম কোনো প্রণোদনা দিতে পারেননি। তবে এবারে তারা ওই তালিকাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন, আর যদি কিছু তারা প্রণোদনা পান তখন হয়তো তারা এই মৎস্য বিভাগের যারা ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্যজীবী তাদের মাঝে বিতরণ করবেন বলে আমাকে জানিয়েছেন। স্মৃতি। দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দেব সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। টানা পতনের ধারায় পুঁজিবাজার এই সপ্তাহ ছিল। এই সপ্তাহ কিন্তু প্রধান সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর, তবে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় 1,500 কোটি টাকার মতো। পতনের ধারায় কিন্তু আমরা সিএসসি সূচকেও দেখতে পেয়েছি গত সপ্তাহে। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 132 পয়েন্ট কমে দাঁড়িয়েছে। 5,283 পয়েন্টে কমেছে ডিএসসি এস এবং ডিএসসি 30 সূচকও। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, যেমনটি বলছিলাম প্রথমেই। হাত দর হয়েছে সেখানে 3,285 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 1,860 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 79টি, কমেছে 298টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল। হাত বদল করেছে কোম্পানিটি মোট 21 কোটি 50 লাখ টাকার শেয়ার। প্রায় 19 কোটি 44 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার এবং তৃতীয় অবস্থানে দেখা গেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সকে। প্রায় 20 ভাগ বেড়ে গত সপ্তাহে ডিএসসিতে শীর্ষে দেখা গেছে। দর বৃদ্ধির দিক থেকে প্রগতি ইন্স্যুরেন্সকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল এবং তৃতীয় অবস্থানে দেখা গেছে রহিমা ফুডকে। প্রায় 15 ভাগ কমে দর পতনের তালিকায় সেখানে শীর্ষে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে দেখা গেছে ইনটেককে। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি সেটি 0.87% কমে দাঁড়িয়েছে 14,947 পয়েন্টে। কমেছে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 321টি প্রতিষ্ঠানের মধ্যে সিএসসিতে গত সপ্তাহে দর বেড়েছে 102টি, কমেছে 197টি এবং অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে দেখা গেছে অরিয়ন ইনফিউশনকে, মোট 19 কোটি 48 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি। 8 কোটি 13 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে পরের অবস্থানে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে দেখা গেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে এবং তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফোর্স। দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে সিএসসিতে শীর্ষে দেখা গেছে সেনা ইন্স্যুরেন্সকে। এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে প্রায় 30% মতো। এর পরে রয়েছে যথাক্রমে স্টার অ্যাডিভস এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। দর্শক, এই ছিল আমার হাতে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। আমরা একটু দেশের বাইরের প্রসঙ্গে যাচ্ছি। চীনের উপর আরও 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তা কার্যকর হতে পারে আগামী মাস থেকে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন যে জটিল সফটওয়্যার রফতানিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মূলত খনিজ রফতানিতে চীনের নতুন কড়াকড়িতে ক্ষেপে গেছেন ট্রাম্প। চীন শত্রুভাবাপন্ন আচরণ করছে এবং পুরো বিশ্বকে কবজা করতে চাইছে এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বৈঠক নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে চীনের উপর 30% ট্যারিফ কার্যকর হয়েছে। বিভিন্ন বিরল খনিজের সবচেয়ে বড় সরবরাহকারী বেইজিং গাড়ি, স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্য তৈরিতে ব্যবহার করা হয় এগুলো। ট্রাম্পের এমন মন্তব্যের প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারেও। হয়েছে এপ্রিলের পর থেকেই সবচেয়ে বড় দরপতন। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।